জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, বললেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডিগ্রি দিল ইউকেএম। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। ঢাকার সঙ্গে 16 জেলার ট্রেন যোগাযোগ বন্ধ। এবং উজানের ঢল আর ভারী বৃষ্টিতে আবারও বিপদসীমার উপরে তিস্তার পানি। প্লাবিত নিম্নাঞ্চল, দুর্ভোগে পানিবন্দী মানুষ। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবিকে বলেন রাস্টেজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি। বুধবার কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ গ্রহণ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, 2024 সালের জুলাই আগস্টে যুব নেতৃত্বে গণ অভ্যুত্থান বাংলাদেশের ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে। এ সময় সামাজিক ব্যবসা প্রসারে অধ্যাপক ইউনূসের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানের স্থলে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। দেশের 2024 সালের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে এই প্রতিবেদনে কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। প্রতি বছরের মতো বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবারও রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত 31 পৃষ্ঠার এই প্রতিবেদনে মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও ব্যক্তি নিরাপত্তা সহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি স্থান পায়। প্রতিবেদনের শুরুতে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ ও এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার পলায়ন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদনে জুলাই এবং আগস্ট মাসে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দ্বারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি নথিভুক্ত করা হয়েছে। সেই সাথে বিগত সরকারের আমলে হওয়া বিভিন্ন অপরাধের কথা তুলে ধরা হয় এই রিপোর্টে। উল্লেখ করা হয়, হত্যা, গুম, নির্যাতন, বিচার বহির্ভূত আটক, বাক স্বাধীনতা ও গণমাধ্যমের উপর কড়াকড়ি, সেন্সরশিপ, সাংবাদিক আটক, শ্রম আইন লঙ্ঘন সহ বিভিন্ন ইস্যু। মার্কিন প্রতিবেদনে আরও বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের অনেক উদাহরণ থাকলেও জড়িতদের শাস্তির ব্যবস্থা করেনি বিগত হাসিনা প্রশাসন। তবে এসব মানবাধিকার লঙ্ঘনকারীদের অন্তর্বর্তী সরকার আটক করেছে বলে উল্লেখ করা হয় এতে। শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। রাজুকের প্লট দুর্নীতির 3 মামলায় হাসিনা, রেহানা, টিউলিপ ও আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে সিএমএম আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু। ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত পৃথক 3 মামলার বাদীদের সাক্ষ্য নেবেন। সাক্ষ্য দেওয়ার জন্য মামলার বাদী দুদকের উপপরিচালক সালাউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া ও সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।
পৃথক ৩ মামলায় শেখ রেহানা, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, শেখ হাসিনা সহ ১৭ জন, আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনা সহ ১৮ জনকে আসামি করা হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল ৯টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলগেটে তারা এই অবরোধ শুরু করে। শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনও অনুমোদন হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানালেও সাড়া না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। চলমান কর্মসূচির অংশ হিসেবে কয়েকদিন ধরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরগুনা নগরবাড়ি মহাসড়কে অবরোধ, পথ নাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাস আয়োজন করা হয়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে তিস্তা নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করেছে। সকালে নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে ৫২.২২ মিটার, যা বিপদসীমার চেয়ে ৭ সেন্টিমিটার বেশি। তবে সকাল ৯টায় পানি কিছুটা কমে ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পরিস্থিতি মোকাবেলায় ও বন্যার পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। পানি বাড়ার ফলে ডিমলা উপজেলা এবং জলঢাকা উপজেলার কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় প্রায় ৫,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অযত্ন আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল তারকার শেষ চিহ্ন। বাংলা গদ্যের রূপকার, চলিতরীতির প্রবর্তক প্রমোদ চৌধুরীর পৈতৃক ভিটা আজ ধ্বংসের মুখে। স্থানীয়দের দাবি, প্রমোদ চৌধুরীর স্মৃতি বিজড়িত এই বাড়িটি সংস্কার করে ঐতিহাসিক নিদর্শন হিসেবে গড়ে তোলার। সজীব হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। বাংলা ভাষা ও সাহিত্যের অনন্য নাম প্রমোদ চৌধুরী। তিনি শুধু একজন সাহিত্যিক নন, ছিলেন বাংলা গদ্যের রূপকার ও চলিত ভাষার প্রবর্তক, যার হাতে বাংলা গদ্য সাহিত্যে এসেছে আধুনিকতা, সরলতা আর নান্দনিকতা। বাংলা সাহিত্যের এই নক্ষত্রের জন্মভূমি পাবনার চাটমোহরের হরিপুর গ্রামের পৈতৃক ভিটা আজ ধ্বংসের মুখে। যে মাটিতে প্রথম শ্বাস নিয়েছিলেন এই জ্ঞান তাপস, আজ সেই স্থান অবহেলিত, পরিত্যক্ত আর নিঃসঙ্গ। জঙ্গলে ঢেকে গেছে অধিকাংশ জায়গা, ভেঙে পড়েছে দেয়াল, ধুলোয় মিশে যাচ্ছে ইতিহাস। এমনকি সম্প্রতি বাড়িটি দখলের চেষ্টা চালায় একটি মহল। এছাড়া প্রমোদ চৌধুরীর স্মৃতি ধরে রাখতে তৈরি করা স্মৃতি সংরক্ষণ পরিষদ মুখ থুবড়ে পড়েছে অর্থ সংকটে। কথা সাহিত্যিক প্রমোদ চৌধুরীর পিত্রালয় বলা চলে এবং উনি এখানে বসবাস করেছেন। এখানে অবস্থান থেকেই অসংখ্য বই পুস্তক তিনি লিখেছেন। কয়েক যুগ ধরে এখানে একটা অবহেলিত অবস্থা পড়ে আছে। আমাদের প্রজন্মের পর প্রজন্মের যারা বাচ্চারা আছে, তারা যেন বুঝতে পারে যে আসলে প্রমোদ চৌধুরী নামের একটি ভিটা আছে। অতীতে এই জায়গাগুলো জোরপূর্বক বেদখল করা হয়েছিল। সরকারের কাছে আবেদন জানাই এই জায়গা জমিটা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ইতিমধ্যেই বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে, শিগগিরই নেওয়া হবে উদ্যোগ। এই ভিটাটিকে ইতিমধ্যে উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধ দখলদার মুক্ত করা হয়েছে এবং সেখানে একটি পাঠাগার স্থাপন করা হয়েছে। এই স্থাপনাটিকে সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে কথা বলেছি এবং উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে যাতে এটিকে একটি পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা যায়। যে বাড়িটি হওয়া উচিত ছিল একটি স্মৃতি সংরক্ষণ কেন্দ্র, তা কেন ধ্বংসের মুখে, সেই প্রশ্ন সকলের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জে ক্লাসে পড়া বুঝতে না পারায় শিক্ষক পরিবর্তনের আবেদন করায় সপ্তম শ্রেণীর প্রায় ৪০ শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।
এই ঘটনায় অন্তত 4 শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে জনতা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ বিষয়ে অভিভাবকরা মঙ্গলবার সকালে স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযুক্ত শিক্ষকের বিষয়ে কথা বলতে যায়। ঘটনার সংবাদ সংগ্রহ করতে গণমাধ্যম কর্মীরা স্কুলে গেলে কিছু শিক্ষকের উস্কানিতে সাংবাদিকদের উপর হামলা করে শিক্ষার্থীরা। এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন সাংবাদিক। ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করে 3 শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন শিক্ষা অফিসার। মানে হেডমাস্টারে বলছে পরে বলে হেডমাস্টারে একটা বিচার দিল কে এই জিদ দেখে ফলান্তরে মাইরা করে লাইছে, অজ্ঞান করে লাইছে। আমার মেয়ের মাইরা অজ্ঞান করে লাইছে। 40 জন স্টুডেন্ট এরা সবাই বলতেছে স্যার আপনি গতকাল পড়া দেন নাই। উনি বলতেছে যে হ্যাঁ আমি পড়া দিছি। এই দুই এক কথায় প্রথম 2-3 জনটা মায়ের, পরে একাধারে 40 জনটা সমানে বাইরেছে। আমার মেয়ের হাত লাল বানায় লেছে, বাড়িতে যা দেখাইতেছে। 3 জন হসপিটাল। 10 পর্যন্ত সবাই পিটাইছে। তো কিছু কিছু ছাত্রীরা বলতেছে স্যার আপনি আমাকে যে এইভাবে মারতেছেন কেন? কয় তুমি দাঁড়াও। আমার মেয়েরে কয় তুমি দাঁড়াও। এইটা কোয়ার সাথে সাথে 4-5টা বাড়ি লাগাই দিছে পরে এরপরে করতেছে কি স্যার আপনি এইভাবে আমাদের পিটাইতেছেন কেন? এটা কোয়ার পরে মনে করেন আরও দিছে। আমার এই মোবাইলে ছবি আছে। পাবনার সাথিয়ায় গঙ্গারামপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বন্ধ করে দখলে নেওয়ার প্রতিবাদ জানিয়ে মাদ্রাসাটি খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। মাদ্রাসাটির সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার দাবিতে বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা। বক্তারা বলেন 1975 সালে গঙ্গারামপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত পরিচালিত হয়ে আসছে, কিন্তু বিগত 17 বছর স্বৈরাচারী দোসররা প্রভাব খাটিয়ে মাদ্রাসাটির দখলে নিয়ে বন্ধ করে দেয়, যার ফলে শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে। স্থানীয় সচেতন মহল দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানটি খুলে দিয়ে স্থানীয় শিক্ষার্থীদের লেখাপড়া ও খেলাধুলার সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানান। রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত এই সভায় যুব ঋণ বিতরণ ও প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র হস্তান্তর করা হয়। এ সময় বক্তারা বলেন, প্রযুক্তিগত দক্ষতা ও বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়নে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, জনপ্রতিনিধি, যুব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব সাভারের সাহেরা বেগমের নিঃসঙ্গ জীবনের খবর দিয়ে। স্বামীহারা 50 সাহেরা বেগমের দিনরাত সবই কাটে ছোট্ট দোকানে। সারাদিন চা পান বিক্রি করে, রাতে সেই দোকানেই থাকতে হয় এই নারীকে। সন্তান থাকলেও তারা কেউ খোঁজ রাখেন না বৃদ্ধা মায়ের। অসহায় এই বৃদ্ধার আকুতি সরকারি সহযোগিতায় একটু মাথা গোঁজার ঠাঁই। শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সোয়েব সাত্তার লিজন। কয়েকদিন আগেই হারিয়েছেন স্বামী, সন্তানরাও নেন না কোনো খোঁজ। তাই বাধ্য হয়েই বৃদ্ধা সাহেরা জীবন কাটছে ছোট্ট দোকানে। নেই থাকার কোনো জায়গা, তাই সরকারি জমিতে ছোট্ট দোকানে সারাদিন চা পান বিক্রি শেষে রাতে সেখানেই থাকেন এই বৃদ্ধা। আমার স্বামী মারা গেছে, আমার কাছে তো কেউ থাকে না, আমি একা একাই থাকি। আমি রাত বেড়াতে জাগনা থাই, আমার তো ঘুম ধরে না। এখন আমি কেমনে চলুম, কেমনে কি করুম, এই চিন্তা ভাবনাই করি। আর কি করুম, এই দোকানেই থাকি, গাছতলা থাকি। আমার কোনো জায়গা বাসা নেই, টাকা পয়সা নেই। আমি এই 2-4টা বেচে এই দিয়ে টুকরা করি। 2 সন্তানের জননী হয়েও নিঃসঙ্গ সাহেরার অসহায় জীবনের কষ্টের কথা তুলে ধরেন স্থানীয়রাও। ওই রাস্তার পাশে একটা 2-3টা দোকান কইরা এই কিছু মাল টাল বেচে কিনা খায়। তো জামাই মারা গেছে, জায়গা জমি নাই, আর কারেন্ট নাই, অন্ধকারের মধ্যে থাকে। বিক্রি করে খায়। সাভারের ফুলবাড়ি এলাকার এই বৃদ্ধাকে বাকি জীবনে একটি মাথা গোঁজার ঠাঁই করে দিবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, বললেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডিগ্রি দিল ইউকেএম।
বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে 16 জেলার ট্রেন যোগাযোগ বন্ধ। এবং উজানির ঢল আর ভারী বৃষ্টিতে আবারও বিপদসীমার উপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল, দুর্ভোগে পানিবন্দী মানুষ। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।